বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ নতুন এক পর্যায়ে পৌঁছেছে, এমনটাই মনে করছে বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪৭ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি বলেই মত অনেকের। শহরের পর শহর, বড় নগর থেকে ছোট অচেনা জনপদ, সবখানে মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে। আর এই বিক্ষোভের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সমর্থনের কথা জানাচ্ছেন, আবার ইরানও দিচ্ছে পাল্টা হুমকি। তাহলে প্রশ্ন হলো, এবারের আন্দোলন আগের আন্দোলনগুলোর চেয়ে আলাদা কেন? কেন একে বলা হচ্ছে নজিরবিহীন? বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভকে অভূতপূর্ব বলার সবচেয়ে বড় কারণ এর ব্যাপ্তি আর তীব্রতা। সমাজবিজ্ঞানের গবেষক এলি খোরসান্তফার বলছেন, বড় শহরে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ছোট শহরগুলোতে, যেসব জায়গার নাম মানুষ আগে হয়তো শুনেইনি। ইরানে এর আগেও আন্দোলন হয়েছে। ২০০৯ সালের কথিত গ্রিন মুভমেন্ট ছিল মূলত মধ্যবিত্তের আন্দোলন, আর সেটি সীমাবদ্ধ ছিল শুধু বড় শহরগুলোতে। ২০১৭ ও ২০১৯ সালের আন্দোলনগুলো হয়েছিল মূলত দরিদ্র এলাকাগুলোতে। ২০২২ সালে মাশা আমিনের মৃত্যুর পর যে বিক্ষোভটি হয়েছিল সেটি ছিল এর সঙ্গে তুলনাযোগ্য সবচেয়ে বড় আন্দোলন। কিন্তু পার্থক্য হলো ২০২২ সালের আন্দোলন ৬ দিন পর গিয়ে তুঙ্গে উঠেছিল, আর এবারের আন্দোলন ২৮ ডিসেম্বর শুরু হওয়ার পর থেকেই ক্রমশ আরও বড় হচ্ছে, থামার কোনো লক্ষণ নেই। ২০২২ সালের মতোই এবারের বিক্ষোভ শুরু হয়েছিল একটি নির্দিষ্ট ক্ষোভকে কেন্দ্র করে, তবে খুব দ্রুতই সেটি পুরো ব্যবস্থার বিরুদ্ধে অভিন্ন দাবিতে রূপ নেয়। ডিসেম্বরের শেষ দিকে ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের দরপতন নিয়ে তেহরানের কেন্দ্রস্থলে বাজার ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করে। সেখান থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের তুলনামূলক গরিব পশ্চিমাঞ্চলে, ইলাম ও লোরেস্তানের মতো এলাকায়। এরপর হাজার হাজার থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নামতে শুরু করে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর ভয়াবহ অর্থনৈতিক সংকটে নাকাল। মানুষ স্লোগান দেয়, স্বৈরাচার নিপাত যাক। এই বিক্ষোভে শুধু নীতির পরিবর্তন নয়, সরাসরি আয়াতুল্লাহ খামেনি এবং তার নেতৃত্বাধীন সরকারের অপসারণের দাবিও ওঠে। নির্বাসনে থাকা ইরানের নেতা রেজা পাহলভির প্রভাব এখানে চোখে পড়লেও বিশ্লেষকদের মতে এর মানে এই নয় যে বিক্ষোভকারীদের সবাই তাকে ক্ষমতায় আনতে চায়। ২০২২ সালের আন্দোলনে একটি বড় দুর্বলতা ছিল নেতৃত্বের অভাব। এবারের আন্দোলনে সেই জায়গায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। নির্বাসনে থাকা রেজা পাহলভি দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। তার পিতাকে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভ দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা অবস্থায় পাহলভি নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তার আহ্বান সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তরুণরা একে অন্যকে রাস্তায় নামতে উৎসাহিত করছে। বিশ্লেষকদের মতে পরিচিত বিরোধী ব্যক্তিত্বদের উপস্থিতি বিক্ষোভকারীদের মনে একটি বার্তা দিচ্ছে, সরকার পতনের পর একটি বিকল্প আছে। তবে অনেকের মতে পাহলভির প্রতি সমর্থন রাজতন্ত্র ফেরানোর ইচ্ছা নয়, বরং ইসলামী শাসনের বিকল্প না পাওয়ার হতাশার বহিঃপ্রকাশ। এবারের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। হোয়াইট হাউসের সমর্থন এবার অনেকটাই প্রকাশ্য। ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে হামলার হুমকি দিয়েছেন, যা আগে কখনো হয়নি। ২০০৯ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের সমর্থন না দিতে পেরে ওবামা পরে দুঃখ প্রকাশ করেছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিক্ষোভকারীরা দেশের শত্রুদের দ্বারা পরিচালিত। কিন্তু বাস্তবতা হলো, আগের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের বন্ধু কম। এই আন্দোলনের শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ এবং আমেরিকা ইসরায়েলের হামলার পর। সাংবাদিক আব্বাস আব্দির মতে, সরকার চাইলে এই পরিস্থিতিকে জনগণের সঙ্গে সংহতির সুযোগ হিসেবে ব্যবহার করতে পারত, কিন্তু তারা তা পারেনি। কিছু বিশ্লেষক মনে করেন, সাম্প্রতিক সামরিক আঘাতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মর্যাদা জনগণের চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষক এলি খোরসান্তফারের ভাষায়, এই আন্দোলনের সবচেয়ে বড় পরিবর্তন হলো নারীরা বলছে তারা দমনমূলক সরকারের ভয় কাটিয়ে উঠতে পেরেছে। সব মিলিয়ে এবারে ইরানের বিক্ষোভ শুধু একটি ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এর ব্যাপ্তি, নেতৃত্বের ছায়া, আন্তর্জাতিক রাজনীতি আর যুদ্ধ পরবর্তী বাস্তবতা এটিকে নজিরবিহীন করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ২ সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী সহ বিভিন্ন শহর। এই উত্তেজনার মধ্যে সহিংস আন্দোলনকারীদের প্রেরণার উৎস হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও অনেক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা। তারা সহিংস এই আন্দোলনকে উস্কে দিচ্ছেন বহুগুণ।
অতি সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এখন স্বাধীনতা চায়, এবারের চাওয়া আগের আন্দোলনগুলোর মতো নয়। যুক্তরাষ্ট্র এই স্বাধীনতাকামীদের সহায়তায় সদা প্রস্তুত। ট্রাম্পের এই হুমকির পর এবার ইরানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে পাল্টা হুমকি। দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে। এই নেতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবশেষ ইরানের বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, 12 দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ দিয়েছে। আমরা সন্ত্রাসীবাদের বিরুদ্ধে লড়াই করছি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহিংসতাকারীদের ভিনদেশী বলে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, শত্রুরা বিদেশ থেকে সন্ত্রাসীদের দেশে ঢুকিয়েছে, তারা মসজিদে আগুন দিয়েছে, মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এরা এই দেশের নাগরিক নয়। তিনি আরও বলেন, কেউ যদি এ দেশের নাগরিক হয় তবে তারা প্রতিবাদ করতেই পারে। আমরা সেই প্রতিবাদ শুনব, তা বিবেচনা করব এবং সমাধানের চেষ্টা করব, কিন্তু নিরীহ মানুষকে হত্যা করা, আগুন দেওয়া এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাঙ্গাবাজ আর অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীও। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সর্বাধিনায়কের নেতৃত্বে সেনাবাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে শত্রুপক্ষের তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি জাতীয় স্বার্থ ও জনসম্পদ রক্ষায় ন্যস্ত থাকবে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, এই আন্দোলনের সুযোগে ইরানে হামলা করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে হামলার জন্য তাদের আরও সময় ও প্রস্তুতি প্রয়োজন। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম এক্সিওস বলছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সহ কয়েকটি বিকল্পের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সাইবার হামলার কথাও রয়েছে পর্যালোচনায়। এই আন্দোলনের মাধ্যমে ইরানের ক্ষমতাসীন সরকারকে সরিয়ে নতুন সরকারের সঙ্গে বন্ধুত্ব করার কথা ভাবছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেছেন, আমরা সবাই আশা করি পারস্য জাতি খুব শীঘ্রই স্বৈর শাসনের বোঝা থেকে মুক্ত হবে। সেই দিন এলে ইসরায়েল ও ইরান আবারও একসঙ্গে সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়ে তুলতে বিশ্বস্ত অংশীদার হবে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত আন্দোলনে প্রাণ হারিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 109 সদস্য। ইরানে গত 15 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি বাড়ছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 538 জন। এদের মধ্যে 490 জনই বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি 11 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ সহ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী বিষয়টি পর্যালোচনা করছে। আমরা অত্যন্ত কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ট্রাম্প আরও বলেন, মার্কিন সামরিক হামলার হুমকির পর ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চায়। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের কাছে মার খেতে খেতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এখন ইরানের সঙ্গে আমাদের একটি বৈঠকের প্রস্তুতি চলছে, তবে বৈঠকের আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে একাধিক সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন ট্রাম্প। সিএনএন-কে 2 জন মার্কিন কর্মকর্তা জানান, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী বল প্রয়োগ চালায় তাহলে তেহরানে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন সেটি কার্যকর করতে পারেন তিনি। ওই কর্মকর্তারা আরও জানান, গত কয়েকদিনে ট্রাম্পকে ইরানে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। সম্ভাব্য প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো বিক্ষোভ দমনে জড়িত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো। তবে মার্কিন প্রশাসনের ভেতরে এ নিয়ে উদ্বেগও রয়েছে। কর্মকর্তাদের মতে, ইরানে সামরিক হামলার বিপরীত ফল বয়ে আনতে পারে, চলমান বিক্ষোভের মূল লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের আশঙ্কা, হামলার ফলে ইরান সরকারের প্রতি জনগণের সমর্থন বেড়ে যেতে পারে অথবা তেহরান পাল্টা সামরিক হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের সহায়তার প্রতিশ্রুতি রক্ষায় ট্রাম্প সরাসরি সামরিক হামলার পাশাপাশি আরও কিছু বিকল্প নিয়ে ভাবছেন। এর মধ্যে রয়েছে ইরানি সামরিক বাহিনী বা সরকারি লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালানো, যাতে বিক্ষোভ দমনের সরকারের প্রচেষ্টা ব্যাহত হতে পারে। এছাড়া ইরান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, বিশেষ করে জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও এই পরিকল্পনার অংশ।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, এসব সম্ভাব্য বিকল্প প্রস্তুত করতে একাধিক সংস্থা কাজ করছে। আগামী সপ্তাহে এই নিয়ে আরও আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে 13 জানুয়ারি ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। ইরানে ইন্টারনেট সংযোগ শক্তিশালী করতে স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানিয়েছেন, ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে স্টারলিংকের মালিক ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি। 2022 সালে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনও ইন্টারনেট সংযোগ সচল রাখতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। সামরিক হস্তক্ষেপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তবে ইরানে নিহতের সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প যে বিকল্পগুলো বিবেচনা করছেন তার কোনোটিতেই ইরানের সরাসরি মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই। ইরানে ইন্টারনেট পরিষেবা আবার চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর 11 জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ইরানে ইন্টারনেট চালুর বিষয়ে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করবেন বলে জানান ট্রাম্প। মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ইরানে ব্যবহার করা যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাস্ক এই ধরনের প্রযুক্তিগত কাজে খুবই দক্ষ এবং তার একটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক বিপুল অর্থ ব্যয় করেছিলেন এবং পরে ফেডারেল সরকারের ব্যয় কমানোর উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে 2025 সালে ট্রাম্পের একটি বড় কর সংস্কার বিলের বিরোধিতা করায় তাদের মধ্যে প্রকাশ্যে তিক্ততা তৈরি হয়। সম্প্রতি ফ্লোরিডার মারে-লাগো রিসোর্টে দুজনকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে সেই সম্পর্ক আবার কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ট্রাম্পের কথা ইলন মাস্ক আদৌ ইরানে ইন্টারনেট চালু করতে সহায়তা করবেন কিনা। অতীতে তিনি ইউক্রেন সহ বিভিন্ন সংকটময় অঞ্চলে স্টারলিং ব্যবহারের অনুমতি দিয়েছেন। আবার কিছু ক্ষেত্রে ভূ রাজনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্রের সরকারের অবস্থানের কারণে সীমাবদ্ধতাও আরোপ করেছেন। ইরানের ক্ষেত্রে বিষয়টা আরও সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অন্যদিকে ইরান সরকারের কড়া অবস্থান। এই দুইয়ের মধ্যে পড়ে স্টারলিং বাস্তবে চালু করা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল। ট্রাম্পের মন্তব্যের পর এখনও মাস্ক বা স্পেস এক্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে ইরানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট চালু হবে কিনা তা আপাতত অনিশ্চিতই থেকে যাচ্ছে। বিক্ষোভ দমনে গত 8 জানুয়ারি থেকে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান সরকার। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 538 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। 2022 সালের পর এটি দেশের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এমন একটি নির্বাচন আছে যেখানে ভোটের আগেই ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ অর্ধেকের বেশি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ভোট বয়কট করে তা প্রতিহতের ঘোষণাও দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট। ভোটের পরদিনই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, শুধুমাত্র নির্বাচনের দিনই দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় 18 থেকে 21 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইলেকটোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট EIP নামে একটি বৈশ্বিক সংস্থা ওই নির্বাচনকে ব্যর্থ নির্বাচন হিসেবে চিহ্নিত করে বিবৃতিও প্রকাশ করেছিল। আজ আমরা কথা বলবো 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে। এটি এমন একটি নির্বাচন যেটিকে অনেকেই বলেন ভোটের আগেই জয় নিশ্চিত হওয়া নির্বাচন। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে। বাংলাদেশের তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি সহ নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের মধ্যে 28টি দলই এ নির্বাচন বর্জন করেছিল। 2014 সালের 5 জানুয়ারির এই একতরফা নির্বাচনে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। পর্যবেক্ষক ও বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলার কাছে এই নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেছিলেন, একদিকে যেমন বেশিরভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, অন্যদিকে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর বাকি যে আসনগুলোর ভোট হয়েছিল সেটিও ছিল অনেকটা পাতানো। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের রায়ের পর সংবিধান থেকে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালত বলেছিল এ ব্যবস্থা অসাংবিধানিক, কিন্তু বিএনপির দাবি ছিল ভিন্ন। তাদের মতে
আদালতের রায়কে ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য 2012 সাল থেকে আন্দোলন করছিল, কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের সিদ্ধান্তে অবিচল ছিল। বিরোধীদের দাবি উপেক্ষা করেই নির্বাচনের দিকে এগুতে থাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2013 সালের নভেম্বরে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশন ঘোষণা করে 5ই জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এই তফসিল প্রত্যাখ্যান করেছিল বিএনপি সহ অধিকাংশ দল। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি, এটি ছিল একটি সম্পূর্ণ একতরফা নির্বাচন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের লেখায় উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তিনি লিখেন, 5ই জানুয়ারির নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ সরকারকে ভারত সম্পূর্ণ কূটনৈতিক সমর্থন দেয়। নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে দুতিয়ালি করেন। 2013 সালের 26 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেন, প্রস্তাব দেন সংলাপের, কিন্তু সেই ফোন আলাপ ফাঁস হয়ে যায়, সংলাপ আর হয়নি। এরপর বিএনপি হরতাল কর্মসূচি চালিয়ে যায়, আর এর 1 মাস পরেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। 300 আসনের মধ্যে 153টি আসনে প্রার্থীরা নির্বাচিত হন ভোট ছাড়াই। এর মানে ভোটের আগেই আওয়ামী লীগ ও তার শরিকরা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ফেলে। 5ই জানুয়ারির ভোটের পর সুশাসনের জন্য নাগরিক বা সুজন এই নির্বাচন নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন জোট ও তাদের শরিক দলের প্রার্থীরা ভোটের আগেই 300 আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে বাকি 147 আসনে নির্বাচনের আনুষ্ঠানিকতায় প্রার্থীর সংখ্যা ছিল 390। এই একই প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য 1107 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে অনেকেরই মনোনয়ন জোর করে প্রত্যাহার করানো হয়, যে কারণে অর্ধেকের বেশি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান আওয়ামী লীগ ও তার শরিক জোটের প্রার্থীরা। এই নির্বাচনের আরেকটি আলোচিত চরিত্র ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রথমে তিনি ঘোষণা দেন, সব দল না এলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়। 2013 সালের ডিসেম্বরে রংপুর 3, লালমনিরহাট 1 ও ঢাকা 17 এই 3টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মিস্টার এরশাদের 3টি আসনের মধ্যে 2টির মনোনয়ন বাতিল হয় আর 1টি বৈধ থাকে। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলেন, এটি ছিল ওই ভোটের কৌশল। ঢাকা 17 আসনে আওয়ামী লীগ জোটের প্রার্থী বিএনএফকে বিজয়ী করতে এরশাদ সাহেবের মনোনয়নপত্র অজানা কারণে বাতিল হয়ে যায়, আবার বৈধ হয় রংপুর আসনটির মনোনয়ন। 2014 সালের 5ই জানুয়ারি ভোট হয় মাত্র 147টি আসনে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী যে 147টি আসনে ভোট হয়েছিল, তাতে ভোট পড়েছিল 1,71,29,000, যা আসনগুলোর মোট ভোটারের 40% মতো। তবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে এই হার ছিল অনেক কম। এই ভোট পর্যবেক্ষণ করেছিল পর্যবেক্ষকদের সমন্বয় সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ইডব্লিউজি। ইডব্লিউজি বলছে, নির্বাচন কমিশন এই সংখ্যা 39% বেশি দেখালেও ভোট পড়েছে প্রায় 30%। আর সুজন, ফেমা ও মানবাধিকার কমিশনের মতে ভোট পড়েছিল 10% মতো, যদিও নির্বাচন কমিশন এ দাবি নাকচ করেছিল। একতরফায় নির্বাচনে একদিকে যেমন ভোটার উপস্থিতি কম নিয়ে প্রশ্ন উঠেছিল, অন্যদিকে জাল ভোটের খবর পাওয়া গেছিল বিভিন্ন ভোটকেন্দ্রে। নির্বাচনের পরদিন অর্থাৎ 2014 সালের 6 জানুয়ারি প্রথম আলোর খবরে বলা হয়, ওই নির্বাচনে দেশের বিভিন্ন আসনে 37টি ভোটকেন্দ্রে কোনো ভোটই পড়েনি। এছাড়া অনেক ভোটকেন্দ্রে 50টিরও কম ভোট পড়েছিল। ওই নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, কেন্দ্রের বাইরে কোথাও কোথাও লম্বা লাইনে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু কক্ষে ঢুকে দেখেছি সেখানে কোনো ভোটার যাচ্ছে না, ভোটও দিচ্ছে না। এই নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচনগুলোর একটি। 2013 সালের 25 নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত নিহত হন 123 জন।
ভোটের দিন সারা দেশে সহিংসতায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল পত্রিকাগুলোয়। নির্বাচন যতই এগিয়ে আসছিল ততই বাড়তে থাকে সহিংসতা। নির্বাচনের আগের দিন ৩৮টি জেলায় প্রায় ১৫০’র মতো কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, ভোটকেন্দ্র, বাস ও ট্রেনে। নির্বাচনের ১০ দিন আগে থেকেই মোতায়েন করা হয় সেনাবাহিনী। ভোটের পর বিএনপি অবরোধের ডাক দেয়। দেশ কার্যত অচল হয়ে পড়ে। ঢাকার সঙ্গে অনেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিএনপি নির্বাচন বাতিলের দাবি জানায়। অন্যদিকে ভোটের পর গণভবনের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সহিংসতা পরিহার করে পরবর্তী নির্বাচনের জন্য বিএনপিকে ধৈর্য ধরতে হবে। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বিবিসি বাংলাকে বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনে যে সহিংসতা ছিল তা বাংলাদেশের অন্য কোনো নির্বাচনে হয় নাই। বৈশ্বিক যে প্রতিষ্ঠান এই নির্বাচন নিয়ে গবেষণা করেছে তারাও বলেছে নির্বাচনটি ছিল একটি ব্যর্থ নির্বাচন। ১২ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যাং সীমান্তের শাহজাহানদ্বীপ এলাকায় মাছ ধরতে যান হানিফ। স্থানীয়রা বলছেন, বেলা 11:30টার দিকে বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে উড়ে যায় তার বা পা। কুষ্টিয়ার পাশে একটা বাংলাদেশের মেইন নাম নদীর সমান অর্ধেক আছে, ওই বাংলাদেশ সীমানা। কিন্তু ওরা 5 কিলোমিটার ভিতরে গিয়ে এসে কিভাবে ল্যান্ডমাইন বসিয়ে যায়, এটা আমার কাছে আপনার কাছে প্রশ্ন, প্রশ্নের কাছে প্রশ্ন। এই মুহূর্তে যতটুকু শুনতে পাচ্ছি খুবই হতাহত। এর আগে আমাদের উত্তরপাড়ায় একজন ছেলের ল্যান্ডমাইনে পা চলে গেছে, কিন্তু হয়তো ওইরকমই হতে পারে এই ছেলেটারও। এই যে আমাদের বাংলাদেশে এটা সব আমাদের বাংলাদেশের সম্পদ। এই ঘেরা থেকে 3 কিলোমিটার দূরে মায়েরমার, ওই যে একটা বড় নদী আছে, নদী একদম এই মায়েরমারের একদম বাংলাদেশের। তো আমরা আমাদের বিজিবি আছে, এই যে এই রুটে ডিটি নেই বিজিবি, কিন্তু ওই পারে কিন্তু যায় নাই কালকে। সেই জন্য আমাদের ঘেরে অভ্যন্তরে এসে যখন এরা আর আর্মি যখন গুলি করছে, ওই যে আমাদের পাড়াতে বাসায় ঘের জবিনে সব যে যত গুলি পড়ছে, কালকে দেখছি আমরা 1000-এর রাউন্ডের উপরে গুলি আমাদের বসত বিড়া পড়ছে। মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে হোয়াইক্যাং এলাকায় সড়ক অবরোধ করে ক্ষুব্ধরা। পরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগের দিন 11 জানুয়ারি একই সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা আফনান। মাথায় গুলিবিদ্ধ এই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডক্টর হারুনুর রশিদ বলেন, অপারেশন করা হলেও তার মাথা থেকে গুলিটি বের করা যায়নি। ব্রেইনের ভেতরে হওয়ায় সেটা রিমুভ করা যায়নি। হোয়াইক্যাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, আমার এলাকার এক জেলে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। এর আগের দিন মিয়ানমারের গুলিতে শিশু হুজাইফা মাথায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছে। এসব ঘটনায় সীমান্তবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরে চলছে তীব্র সংঘাত। রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকার মানুষের মধ্যে। আরাকান আর্মির ক্রমাগত চাপের মুখে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশে। রোববার টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসা 53 থেকে 54 জন রোহিঙ্গা সশস্ত্র সদস্যকে আটক করেছে বিজিবি ও পুলিশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরই কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে চুক্তি করতে চান এই প্রেসিডেন্ট। সবশেষ ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কিউবায় আর 1 ফোঁটাও তেল বা $1ও টাকা যাবে না, শূন্য। আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা যেন একটি সমঝোতায় পৌঁছায়। ট্রাম্পের দাবি, কমিউনিস্ট এই দেশটি বহু বছর ধরে ভেনেজুয়েলাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ হাতিয়ে নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে ট্রাম্পের এই হুমকি উড়িয়ে দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। তিনি এক্সে লিখেছেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম জাতি, এটি কারোর নির্দেশ অনুযায়ী চলবে না। কিউবা কখনো আক্রমণ করে না, বরং 66 বছর ধরে যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার। মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত কিউবা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র 90 মাইল দূরে অবস্থিত কিউবা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানিয়েছেন, যে কোনো দেশ থেকে যে কোনো দ্রব্য আমদানি করার স্বাধীনতা কিউবার রয়েছে, এতে কেউ জোর করতে পারে না। তিনি আরও ইঙ্গিত দেন যে ভেনেজুয়েলাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে কিউবা তার কাছ থেকে কোনো সুবিধা নেয় না। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, লাগামহীন এক ক্রিমিনাল আধিপত্যবাদীর মতো আচরণ করছে যুক্তরাষ্ট্র, যা শুধু কিউবা এবং এই অঞ্চলে নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। গত বছর গড়ে প্রতিদিন প্রায় 26,500 ব্যারেল অপরিশোধিত তেল কিউবায় রপ্তানি করেছে ভেনেজুয়েলা। গত 3 জানুয়ারি নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে দেশটি। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিউবার জনগণের মধ্যে। দেশটির রাজধানী হাভানার বাসিন্দা মারিয়া ইলিনা সাবিনা বলছেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তাই পরিবর্তন দরকার, দ্রুত পরিবর্তন দরকার, সম্ভব হলে আগামীকালই। হাভানার আরেক বাসিন্দা লুইস আলবার্তো হিমেনেজ বলেন, ট্রাম্পের হুঁশিয়ারিতে আমরা ভীত নই, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত কিউবার জনগণ। রিপাবলিকান কৌশলবিদ এলি ব্রেমার আল জাজিরাকে বলেন, ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায় স্পষ্ট, কিউবায় পরিবর্তন চান তারা। অতি সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কমিউনিস্ট শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ক্যাপশনে তিনি মন্তব্য করেছেন, এটি দেখে আমার ভালো লাগছে। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাটিক কালহানে বলেন, কিউবাকে ঘিরে ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ মূলত চান ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দিকেই বেশি মনোযোগ দিন। তিনি বলেন, এই দেশে জীবনযাত্রার ব্যয় নিয়ে বড় সংকট রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি, বাসস্থানের খরচ বেশি, স্বাস্থ্য বীমার খরচও বেড়েছে। এই সাংবাদিক আরও জানান, ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি আমেরিকার ফার্স্ট নীতিতে চলবেন, কিন্তু এখন আমরা দেখছি তিনি 60টি দেশে বোমা হামলা চালিয়েছেন। ফলে ট্রাম্পের নিজস্ব সমর্থকদের মধ্যেই ফাটল দেখা দিচ্ছে, কারণ নির্বাচনী প্রচারণার সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তা লঙ্ঘন করছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।